আসসালামু আলাইকুম। আজকে একটা গল্প দিয়ে শুরু করি আলোচনা। এক হচ্ছে ঠগ, গ্রামের ঠগ। সবাইকে 2, 3, 4 গ্রামের মানুষজনকে শুধু এর কথা ওকে লাগায়, এর কথা ওকে লাগায়, ওর কথা ওকে লাগায়, একটা প্যাচ দিয়ে রাখে আর কি। তো সব গ্রামের লোকজন মিলেই তাকে ধরে ফেলছে যে এ হচ্ছে একটা ঠগ, এ হচ্ছে একটা বদমাইশ, এ হচ্ছে প্রতারক, চিটার, এবং এ হচ্ছে সবার মধ্যে বিবাদ বাঁধিয়ে বেড়ায়। তো তাকে যেহেতু চিহ্নিত করে ফেলছে, সবাই মিলে তাকে শাস্তি দিয়েছে যে তোমার মৃত্যুদণ্ড, একমাত্র শাস্তি হচ্ছে তোমার মৃত্যুদণ্ড। গ্রাম আদালত থাকে না, তো সেখানে বিচার করে তার শাস্তি দিচ্ছে। এখন সে সবার সামনে একটা রিকোয়েস্ট করছে যে আমার মৃত্যুদণ্ড দেন, আমি আপনাদের এই মেনে নিলাম রায়টা, খালি আমার মরার আগে শেষ ইচ্ছাটা পূরণ করতে হবে। তো বললো কি ইচ্ছা বলো, তোমার শেষ ইচ্ছা কি? তখন বললো যে আমার শেষ ইচ্ছা হচ্ছে যে আমি এত পাপ করছি যে আমি যদি মরে যাই, আমি মরে গিয়েও শান্তি পাবো না। আমাকে আপনারা আঝারা বাসে বেঁধে, রাস্তার যে 3 মাথা আছে না, ত্রিপুতি যেটাকে বলে, 3 মাথার মোড়ে আমাকে বাঁশের মধ্যে ঝুলে রাখবেন। আমি যেন রোদে পুড়ে, আমাকে মাটিতেও মাটি কবরও দিবেন না, আমাকে যেন আমি রোদে পুড়ে ওখানে যেন হয়ে যায়, আমার মরা লাশও যেন শাস্তি পায়। তো এই কথা বলার পরে সত্যি সত্যি তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে এবং শেষ ইচ্ছা অনুযায়ী তাকে হচ্ছে 3 মাথার মোড়ে ওইভাবে বাঁশের সাথে বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে। এখন 3 মাথার মোড়ে একটা লাশ ঝুলতেছে, এটা দেখার পর গ্রামে আসছে পুলিশ এসে কি করছে, 3 গ্রামের এই মাতব্বরদের খুঁজতেছে যে কারা এই শাস্তি দিছে। সবাই তো আসামি, কারণ 3 গ্রামের লোকই তো মিলে সিদ্ধান্ত নিয়ে তাকে এই শাস্তিটা দিছে এবং এই শাস্তি দেওয়ার ফলে এই এই লোকটার মৃত্যু হয়েছে। তো এই যে দেখেন, যে খারাপ, যার ভিতরটা খারাপ, অন্তরটা পচে যাওয়া, তা কিন্তু সে মরতেও বিপদে ফেলে মানুষকে। এই লোকটা হচ্ছে সেই রকম, যে হচ্ছে যে সে মরেও গেছে, মরে যাওয়ার পরেও 3 গ্রামের মানুষকে শান্তিতে থাকতে দিল না এবং পুলিশ তাদেরকে ধাওয়া করে বেড়াচ্ছে এবং 3 গ্রাম এখন পুরুষ শূন্য। আমাদের জামায়াত ইসলামী হচ্ছে এই টাইপের বদমাশ। হ্যাঁ, সে চলে যেতেও এমন কোনো কিছু করে যাবে, এমন কোনো কিছু করবে যাতে হচ্ছে বাংলাদেশের মানুষের মনে কোনো শান্তি না থাকে, বাংলাদেশের মানুষ যেন শান্তিতে সুখে শান্তিতে যেন বসবাস করতে না পারে। এটার জন্য যা যা করার দরকার সব করবে, সব। এটাই হচ্ছে পাকিস্তানি বীজ। আমরা বলি যে পাকিস্তানের বীজ হচ্ছে এইরকম। 50 বছর 54 বছর তারা চুপ করে বসেছিল, যাতে সুযোগ পাওয়া মাত্রই মাথাচাড়া দিয়ে উঠেছে। এবং এই যে বিদেশিরা সাহস করেছে, বিদেশিরা অর্থ দিয়েছে, তাদের এবার সবগুলো যোগ হয়েছে, মানে দেশি বিদেশি শক্তি একখানে হয়েছে। বাংলাদেশ থেকে নেতৃত্ব দিয়েছে জামায়াত ইসলাম, তাদের সামনে ফ্রন্ট লাইনে খেলেছে এনসিপি। জেনে শুনে বুঝেই খেলেছে। সাদিক কায়েম তো বলেইছে যে এরা সবাই জানতো আমি শিবির করি, এরা সবাই আমার কাছে পরামর্শ নিতে আসতো। ওটাই সত্যি কথা, যদিও নাহিদ অস্বীকার করছে এবং অস্বীকার করার ফল দেখেন, শহীদ মিনারে আসেই নাই কেউ, 200 লোকও আসে নাই। তো এই যে এদের যে স্বভাব বৈশিষ্ট্য, চারিত্রিক বৈশিষ্ট্য, এইটা আসলে মৃত্যুর পরেও বজায় থাকবে। এমন হচ্ছে যে নির্বাচনের কথা বলার সাথে সাথেই কিন্তু জামায়াত ইসলাম বলে দিয়েছে অলরেডি যে আপনি যদি গণতান্ত্রিক আকাঙ্ক্ষা পূরণ করতে না পারেন তাহলে আপনি পদত্যাগ করুন। এখন দেখেন, গণতান্ত্রিক আকাঙ্ক্ষা মানেটা কি? বাংলাদেশের মানুষ 18 কোটি। আমি বাংলাদেশের একজন নাগরিক, আমি ভোটার, আমি কিন্তু ভোট দেই। আমি বিগত 3 বছর কেন, আমি যতদিন আমার ভোট দেওয়ার অধিকার হচ্ছে, প্রত্যেকটা ভোট আমি আমার ভোট দিতে পেরেছি। এখন এটা বলতে পারেন যে সবাই তো দিতে পারে, আমি তো সবারটা বলতে পারবো না, আমি আমারটা দিতে পেরেছি, আমি সেটা বলবো, আমি সেটা দিয়ে বিবেচনা করবো। তা আমি ভোট দিতে পেরেছি, আবারও যদি নির্বাচন আসে আমি আমার ভোটটা দিব। তখন আমি এবার কাকে ভোট দিব? এখন যদি চিন্তা করেন, যদি আওয়ামী লীগকে ভোট দিতে না দেয়, যদি আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ না করে, তাহলে হচ্ছে যে ভোট কাকে দিবে? বিএনপিকে। বিএনপি আমার মনে হয় না, যারা আওয়ামী লীগ মানে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, বঙ্গবন্ধুকে বিশ্বাস করে এবং বঙ্গবন্ধুর ঐতিহাসিক অবদানকে অস্বীকার করে না, হ্যাঁ, তারা মনে হয় না জাতীয়তাবাদী দল বিএনপিকে ভোট দেবে।
এটা আমি আমি মনে করি না। আমি আমার কথা বলি এই কারণে, যেমন ধরেন যে আমার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন, হ্যাঁ, আব্বা মারা গেছেন, কিন্তু আমি কোনোদিনও আওয়ামী লীগের কোনো পদে ছিলাম না। স্কুল, কলেজ, ওয়ার্ড, হ্যাঁ, ইভেন সাংবাদিকতা করতে আসছি আমি 24-25 বছর হয়ে যাচ্ছে। এই এত বছরেও কিন্তু আমি আওয়ামী লীগের কোনো কমিটিতে কোথাও ছিলাম না। কিন্তু আমি কিন্তু ভোটটা সবসময় নৌকাতেই দিয়েছি। তার মানেটা কি? আমি কোনো সুবিধা নেই নাই আওয়ামী লীগ থেকে, আমি কোনো বেনিফিশিয়ারি না, কোনো কমিটিতে থেকে কোনো কমিটির টাকা খাই নাই, আওয়ামী লীগের জন্য চামচামি করি নাই, বা আমি আওয়ামী লীগকে আমাকে ওন করে এরকম কোনো ঘটনা আওয়ামী লীগের ইতিহাসে নাই, এবং আওয়ামী লীগের কোনো কোনো নেতার সাথে আমার কোনো সম্পর্ক নাই। তারপরেও আমার প্রত্যেকটা ভোট আমি নৌকায় দিয়েছি। এই প্রত্যেকটা ভোট আমি যে নৌকায় দিয়েছি, আমার মতো এরকম আরো কোটিখানেক লোক আছে যারা আওয়ামী লীগে কখনো বেনিফিট নেয় নাই, আওয়ামী লীগ থেকে কখনো সুবিধা নেয় নাই, টাকা পয়সা নেয় নাই, ক্ষমতা ব্যবহার করে নাই, কিন্তু তারা মুক্তিযুদ্ধের পক্ষের লোক, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে, বঙ্গবন্ধুকে বিশ্বাস করে। এই যে আমরা শেখ হাসিনাকে দিয়ে আওয়ামী লীগকে বিচার করি না, শেখ হাসিনা কি করলো না করলো এটা দিয়ে আমরা আওয়ামী লীগকে বিচার করি না। আমরা আওয়ামী লীগের জন্মলগ্ন থেকে দলটার ভূমিকাকে বিশ্বাস করি, দলটার ভূমিকাকে ভালোবাসি। হ্যাঁ, বঙ্গবন্ধু যে চেতনায়, যে বিশ্বাসে, যে দর্শনে বাংলাদেশকে গঠন করতে চেয়েছে সেটি আমাদেরও কথা। ফলে আমরা দলের বেনিফিশিয়ারি না হওয়ার পরেও আমরা নৌকায় ভোট দিই। আমাদেরকে কি বলবেন? দালাল বলার তো সুযোগ নেই। আমি তো চ্যালেঞ্জ দিলাম, আপনারা যায়েন, দেখতে পারেন, খুঁজতে পারেন। আমার নাম সাজেদা হক, আমার বাড়ি নীলফামারী সৈয়দপুরে, খোঁজ দিতে পারেন। আমার কোথাও কোথাও কোনো জায়গায় আমি আওয়ামী লীগ থেকে কোনো বেনিফিট নিয়েছি কিনা, বা আমি আওয়ামী লীগের সাথে কোথাও জড়িত ছিলাম কিনা, কিন্তু আমার প্রত্যেকটা ভোট নৌকায় পড়েছে, প্রত্যেকটা ভোট আমি নৌকায় দিয়েছি। তো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যদি হয়, তা আপনার কি ধারণা আমার চেঞ্জ হয়ে যাবে? আমি ভোট বিএনপিকে দিব? জামায়াতকে তো প্রশ্নই আসে না, কারণ আমাদের ইতিহাস বলে বাংলাদেশের অস্তিত্ব অস্বীকার করে পাকিস্তানকে এস্টাবলিশ করার সাথে যে লড়াই, যুদ্ধ করতে হয়েছে বাংলাদেশকে, সেইটাই বাংলাদেশের বিপক্ষে অবস্থান ছিল জামায়াত ইসলামের। তো সুতরাং জামায়াত ইসলাম তো আমাদের কাছে প্রশ্নই আসে না। তাহলে কি থাকলো? আমার ভোটটা আমি নৌকাতেই দিব। আমি যদি নৌকা দিতে না পারি তাহলে আমি সব ভোট নষ্ট করব। আমার মতো 100 মানুষ যদি, 1 কোটি মানুষ যদি ভোট নষ্ট করে, কি কাউন্ট করবেন আপনারা? সবার আমি সবগুলো মার্কায় ভোট দিলাম, ধানের শীষেও দিলাম, জাতীয় পার্টি দাঁড়িপাল্লাতেও দিলাম, এনসিপি যে মার্কা পাইলো তাতেও দিলাম। হ্যাঁ, যে কোনো সবকিছু, সব যতগুলো মার্কা দিলেন সবগুলোতে আমি যদি সিল মারি, তাহলে কয়টা ভোট কাউন্ট করবেন? কারণ আমার কাঙ্ক্ষিত মার্কাটা নাই। হ্যাঁ, আর আপনার নির্বাচন কমিশন বলছে যে আওয়ামী লীগের সমর্থকরা ভোট দিতে পারবে। আমি ভোট দিতে পারবো কি পারবো না এটা আপনি বলার কি ভাই? আমি বাংলাদেশের নাগরিক, আমি ভোট দিবই। আমার ভোট কেন্দ্র আছে, আমার ভোটার নাম্বার আছে, আমি ভোট দিতে যাবই, এবং আমি ভোট দিব, আমি ভোট নষ্ট করে আসবো। এরকম যদি 1 কোটি ভোট নষ্ট করে, 2 কোটি ভোট নষ্ট করে, আমি 2 কোটি ভোট নষ্ট করা মানে, 2 কোটি ভোট নষ্ট হওয়া মানে আপনার পুরা নির্বাচনটাই প্রশ্নবিদ্ধ। সবগুলো দেখবেন যে সবগুলো মার্কায় ভোট দিয়ে আসছে আওয়ামী লীগের লোক, সব মার্কায়। হ্যাঁ, সুতরাং আমার ভোট দিতে পারবো এই কথাটা বলাটাও, কারণ কে সমর্থক নাই, সিলটা দিবেন কিভাবে? আমার গায়ে তো কোথাও সমর্থক লেখা নাই, আপনি আমাকে বাদ দিবেন কিভাবে? এভাবে পারবেন না, এভাবে হবে না। চিন্তা করেন ঠিকভাবে, কিভাবে নির্বাচনটা সঠিকভাবে করা যায়, কিভাবে অংশগ্রহণমূলক করা যায়, কিভাবে উৎসবমুখর করা যায়। জামায়াত, এনসিপি এবং অন্যান্য দল, এবি পার্টি থেকে শুরু করে অন্যান্য সব দল নির্বাচনকে ভয় পায়, কারণ তারা জিতবেই না। গণ অধিকার পরিষদ, গণসংহতি, জোনায়েদ সাকি, যে কাউকে
এরা নিজেদের জামানতি টেকাইতে পারে না, আসল তো দূরের কথা, এরা নিজেদের জামানতি টেকাতে পারে না সংসদ। তারপরে এই ফলে তারা ভয় পাচ্ছে যে নির্বাচনটা হলে যদি পিআর পদ্ধতি হতো তাহলে হয়তো একটা দুইটা সিট ওদের ভাগে চলে আসতো, মানে ভিক্ষার চাল আর কি, ঝুলিতে একটু পড়তো, সবাইকে দিচ্ছে সমান ভাগে ভাগ, ওর পকেটেও একটু পড়তো। কিন্তু যদি নির্বাচন হয় তাহলে ওইটাও শেষ। ফলে তারা নির্বাচন নিয়ে নেতিবাচক কথা বলবে, এটাই স্বাভাবিক। এখন দেখা যাক বাংলাদেশ সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেকে কতটা স্বাভাবিক রেখে সুষ্ঠু পরিবেশে নির্বাচনটা আয়োজন করতে পারে। তারপরেও আমি আশাবাদী, যেহেতু উনি মাসের কথা বলেছেন, দিনের কথা বলে দেবেন দ্রুতই, এবং সত্যিকার অর্থে অংশগ্রহণমূলক একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। আমাদের সাবধান থাকতে হবে এনসিপিদের বিষয়ে, সবাই একটু সতর্ক থাকবেন, কারণ এরা আসলে পালানোর ধান্দা করছে নানানভাবে, নানান দিয়ে। হ্যাঁ, আজকে হয়তো কক্সবাজার বেড়াতে গেছে, কালকে হয়তো বেনাপোল বেড়াতে যাবে, তারপরের দিন হয়তো দেখা যাচ্ছে বাংলা বান্দা বেড়াতে যাবে, বলবে যে আমরা লালমনিরহাট যাচ্ছি এয়ারবেস দেখার জন্য। হ্যাঁ, কারণ এগুলো তো হচ্ছে যে বের হওয়ার জায়গা না। বাংলা বান্দা যাবে না, কারণ ওই দিক দিয়ে গেলে তো আবার ভারতরা তো আবার দিল্লি চায় না, তো অন্য দিক দিয়ে বের হওয়ার সম্ভাবনাই বেশি। সবাই একটু সাবধানে থাকবেন এবং এদেরকে চোখে চোখে রাখবেন, কারণ এরা বাংলাদেশের অনেক বড় ক্ষতি করে দিয়ে গেছে। হ্যাঁ, বাংলাদেশের ইয়াং জেনারেশনের রাজনীতিকে এরা কলুষিত করে দিয়ে গেছে, এরা কলুষিত করেছে, এবং এরা নিজেদেরকে বিক্রি করার মধ্য দিয়ে মানুষের বিশ্বাসকে, মানুষের আস্থাকে এরা ধ্বংস করে দিয়েছে। এই ধ্বংসকারীদেরকে রেহাই দেওয়া যাবে না। সবাই সাবধানে থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে।